গুড মর্নিং সকলকে। বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমাদের নেট সেটের ব্যাচের পরবর্তী নতুন সেশন শুরু হতে চলেছে। কাজেই পড়াশোনা ইত্যাদি নিয়ে তো আলোচনা হবেই, তার সঙ্গে কয়েকটা কথা যেটা তোমাদেরকে জানানো দরকার। যারা প্রথম এবার নেট দিয়েছো কিংবা যারা ভর্তি হচ্ছ আগামীর জন্য, যে এই ডিসেম্বরের নেটটা তোমরা দেবে, এগোবে ইত্যাদির জন্য, সেই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখা দরকার। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে নেট কঠিন, নেটের সিলেবাস অনেক বড়, খুব সহজে ক্র্যাক করা যায় না। ম্যাম, এগুলো আমরা জেনে আসছি বা এগুলো আমরা জানি একদমই, যে এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি, নতুন কিছু বলুন। নতুন বলছি এটাই, যদি নেট কঠিন, সিলেবাস বড়, এগুলো শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাও, তাহলে পড়তে গিয়ে কি অবস্থা হবে আগে সেটা ভাবো। নেটের সিলেবাস কিন্তু আমরা কঠিন বলতে পারি না। কেন সেটা কঠিন হয়ে যাচ্ছে? কারণ আমরা যেভাবে প্রথাগতভাবে পড়ে এসেছি কিংবা আমরা যে কোয়েশ্চেন প্যাটার্নে নেট এক্সামটা দিচ্ছি, দুটোর মধ্যে বেশ অনেকটা ফারাক থেকে যাচ্ছে। এই বিষয়ে আমরা এতদিনকার আমাদের পড়াশোনার ক্ষেত্রে অভ্যস্ত ছিলাম না। প্রথম গিয়ে যখন ওই ধরনের কিছু ট্রিকি প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, সেগুলো আমাদেরকে মেনে নেওয়া, আমাদের অ্যাবজর্ভ করা, মাথা সেই সময় কাজ করা, এইটা একটু চাপ পড়ে যাচ্ছে আমাদের ব্রেনের ওপর, এবং সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে নেট প্রচন্ড কঠিন, পাশ করা সম্ভব নয়। কিন্তু তার সঙ্গে এও ঠিক যে প্রতি বছর বেশ কিছু পরিমাণ স্টুডেন্ট কিন্তু নেট পাশ করছে। প্রতি বছর বলা ভুল, বছরে দুবার করে, এবং সেটা এমনও স্টুডেন্ট আছেন যারা নেট জেআরএফ সহকারে পাশ করছে। কাজেই প্রত্যেকেই তোমাদের বয়সেই আছে, কিংবা তোমাদের থেকে একটু সিনিয়র হতে পারে, এমনকি জুনিয়রও হতে পারে। যে ভয় পাওয়ার, প্রথমত যেটা কথা, যে নেট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রথমত। দ্বিতীয়ত, নেট পরীক্ষা যদি একটু খেয়াল করে দেখো, একটা বড় মাপের পরীক্ষা, অথচ এই এবারের পরীক্ষার আগে পর্যন্ত আমি কথা বলছি, যারা এই সব সেশনে নেই, মানে আমাদের পড়াশোনার লাইনে যারা নেই, অনেকে জানেনই না যে এনটিএ নেট কি বিষয়টা। যারা মানে আমরা যারা ঠিক করেছি যে আমরা শিক্ষকতা বা অধ্যাপনার পেশায় যাব, বা এই আমাদের সেই স্বপ্নটাকে সফল করব, তারা বাদে আর বাকি কিন্তু লোকজন জানেই না যে নেট কি। এখন যদিও বা একটু এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটু উল্টোপাল্টা বিষয় হওয়ার কারণে বিষয়টা একটু লোকের সামনে এসেছে, কিন্তু এখনো অনেকের মনে কিন্তু এই বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। কাজেই খেয়াল করে দেখো, সেন্ট্রালের একটা বড় সড়ো পরীক্ষা, যে কোনো ছোট, আমি কোনো পোস্টকে বা কোনো সংখ্যাকে হেয় করে না বলছি, অধ্যাপনার মতো একটা পেশাকে বাছার জন্য তার এন্ট্রান্স এক্সাম সারা ভারত জুড়ে হচ্ছে। এতদিন যখন অনলাইনে পরীক্ষাটা ছিল, ঠিক 5 দিন থেকে 1 সপ্তাহ ব্যাপী একটা এক্সাম হতো, একটা শিফটে নয়, দুটো করে শিফটে প্রতিদিন এক্সাম হচ্ছে, 3 ঘন্টা করে একটা এক্সামের সময়সীমা। অথচ কত শান্তভাবে এই পরীক্ষাটা হতো। তুমি ভেবে দেখো, একটা এসএসসির ফর্ম বেরোনো, বা একটা টেটের পরীক্ষার ফর্ম বেরোনো, বা একটা পুলিশের এসআই বা বিভিন্ন পোস্টের যখন পরীক্ষা হয়, পুরো হইচই পড়ে যায়। পরীক্ষাটা একটা দিনই হবে, অফ ডে, মানে যদি কম্পিউটারাইজ বেস যদি না হয়, যদি অফলাইন এক্সাম হয়, তাহলে এক সানডেতে পরীক্ষা হচ্ছে। বিশেষ বিশেষ কিছু ট্রেন দেওয়া, পুলিশি প্রহরা, মেট্রো সেদিনকে তাড়াতাড়ি চলছে, এত কিছু সেই সময় জুড়ে হচ্ছে। অথচ নেটের মতো একটা বড়সড় এক্সাম যখন হয়ে যাচ্ছে, কত শান্ত ধীর গতিতে, ধীর লয়ে তারা পরীক্ষা হয়ে যাচ্ছে। এবারের পরীক্ষাটা নিয়ে একটু সমস্যা দেখা গিয়েছিল। বেশ অনেকগুলো বিষয় ছিল, এবারের পরীক্ষা অফলাইন ছিল, সেইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। মানে সেটা সমাধান বলবো না, সুবিধা বলবো না, অসুবিধা বলবো, যাই হোক, অফলাইন এক্সাম ছিল, সেটা নিয়ে লোকের অনেক ধরনের কোয়ারিজ ছিল। আচ্ছা, নেটের একটা সবাই প্লাস পয়েন্ট কি দেখতো, যে যেটা প্রথম, যে এর কোনো নেগেটিভ মার্কিং নেই।
কম্পিউটারাইজডে আরও কি সুবিধা হতো না, আমরা তার মধ্যে অ্যান্সার যদি ভুল করি সেটাকে আমরা চেঞ্জ করতে পারতাম, যেটা এবারে সবার ভয় ছিল, যারা এর আগে একবার আধবার দিয়েছে তাদের ভয় ছিল যে এবার আমরা তো করতে পারবো না সেই জিনিসটা, একটু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে। আচ্ছা, এই প্রসঙ্গে আর কয়েকটা কথা একটু বলে রাখছি। এবারের যে নেটটা একটু সমস্যা হয়েছে, তাতে অনেক স্টুডেন্ট হতাশ হয়ে পড়েছে। পরীক্ষার একটা প্রিপারেশন নেওয়া, সেটাকে একরকমভাবে প্রেজেন্টেশন করা, ঠিক 2 মাস পরে আবার সেই মানে ওই জার্নিটা ক্রস করে এসে পুরোটা ক্লান্ত হয়ে আবার যদি শোনা যে কালকে যে পরীক্ষাটা দিয়ে আসলাম এত কষ্ট করে, সেই পরীক্ষাটা বাতিল হয়ে গেছে, আবার একটা 2 মাস পর মানে অপেক্ষায় থাকো সেটা 2 মাস পরে হবে নাকি ডিসেম্বরে হবে, তারপরে তার একটা ডিক্লেয়ার করা, আবার নতুন করে সেই পড়াশোনাটাকে জন্য নিজেকে তৈরি করা। আচ্ছা, আমাকে এবার একটু বলো তো, নিরপেক্ষভাবে বলবে, এই যে পরীক্ষা ক্যান্সেল হয়েছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তোমাদের কি অভিমত, যারা অনলাইনে রয়েছো এবং যারা অফলাইনে আছো? কি ভালো হয়েছে, খারাপ হয়েছে? আচ্ছা, দেখি অনলাইনে যারা আছো কি মনে হয় এবারে নেটটা ক্যান্সেল হয়ে ভালো হলো না খারাপ হলো, একটু জানাও আমাকে। যার যার নিজস্ব অভিমত রাখতেই পারো। যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো অবশ্যই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে ভালো হয়েছে। ভালো হয়েছে এই যুক্তিতে না যে 2 মাস আমরা আরো বেশি সময় পেলাম, তার জন্য আমাদের প্রচন্ড উপকার হয়ে যাবে, তা নয়। বরঞ্চ ডিসেম্বরের টাইমটা কমে গেল, সেটা নিয়েও একটা বিষয় ছিল। আদেও এই পরীক্ষাটা হবে না মানে হতো, মানে এখন তো ডিক্লেয়ার করেছে নাকি একেবারে ডিসেম্বরে দিতাম, আর একটা বিষয় সেইটা। এই সব কিছু না, আমি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি। আমি বলছি পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, প্রশ্ন ফাঁসের যে অভিযোগটা উঠেছিল সেটাকে মান্যতা দিয়ে যে ক্যান্সেল হয়েছে এইটার জন্য, ঠিক আছে? কারণ সবকিছুর ক্ষেত্রেই একটা দুর্নীতি চলছে, যেটাকে পরিষ্কার বোধগম্য ভাষায় বলা হচ্ছে ঘাপলা। এইটার বীজটা যদি একবার নেটে পুঁতে যেত আর সেটাকে তোলা যেত না। সেটা তুমি একবার পরীক্ষা দাও, দুবার পরীক্ষা দাও বা 5বার পরীক্ষা দাও, অবভিয়াসলি যারা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিচ্ছে আর তুমি খেটে পরীক্ষা দিচ্ছ, কখনোই তুমি নেট ক্র্যাক করতে পারবে না। কারণ যাদের কাছে প্রশ্ন যাচ্ছে তখন অবশ্যই কাট অফ চূড়ান্ত হাই হয়ে যাবে। সেই ওই ফার্স্ট 6% আর ওই ফার্স্ট 6%-এর 1% জেআরএফ মানে ওইটা স্বপ্নই থেকে গেল, পিএসসি অবধি পৌঁছানোর রাস্তাটাই বন্ধ হয়ে গেল। কাজে এই দিক থেকে হ্যাঁ, পরীক্ষা বাতিল হয়ে খুব ভালো হয়েছে আমার মতে। এবার সবাই এটাকে একসেপ্ট করবে কি করবে না এইটা আলাদা বিষয়, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে যে পরীক্ষাটা বাতিল হয়ে খুব ভালো হয়েছে। এবং এর থেকে মানে এনটিএ কিন্তু আরেকটা জিনিস খুব ভালো হয়ে গেল, যে ওরা একটা অফলাইনে চেষ্টা করা শুরু করেছিল এবং প্রথমেই সেটাতে বাধা পড়লো, কাজে অফলাইন এক্সাম আর হচ্ছে না প্রথম। আচ্ছা, আরেকটা বিষয় এই ক্ষেত্রে, আচ্ছা যাই হোক, হ্যাঁ সময় তো একটু বেশি পেলাম আর একবার নিজেদেরকে যাচাই করার জন্য। যে প্রশ্নের প্যাটার্নের সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম, এবার সবাই মানে নেট যখন হয়ে বেরিয়েছে সবাই সবাই বলছে যে প্রশ্ন খারাপ হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি।
যখনই পরীক্ষাটা পরিবর্তন হয়ে গেল, মানে ক্যান্সেল হয়ে গেল, তারপর থেকে একটা বিশাল ঝড় উঠলো, এইটাই নাকি তাদের জীবনের সেরা পরীক্ষা ছিল। অবশ্যই 30-35 লাখ টাকা দিয়ে যদি প্রশ্ন কিনে, বা 7-8 লাখ 10 লাখ যে যত সংখ্যকই হয়, তার বিনিময়ে যদি প্রশ্ন কিনে পরীক্ষা হয়, সেটা জীবনের সেরা পরীক্ষা হবে। 24 ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ স্টুডেন্টের মতই পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আরেকটা কি নতুন দেখতে পেয়েছি আমরা এবারের পরীক্ষার ক্ষেত্রে, যে প্রশ্নের প্যাটার্ন একদম আলাদা। আমরা যে নেটের প্রশ্ন সলভ করে গেছি, যেটা যার জন্য নেট পড়তে গেলেই সবার আগে বলে যে পিওয়াইকিউ সলভ করো, পিওয়াইকিউ সলভ করো, সেইটা করে এবার তো কোনো লাভ হতো না, মানে এবার কোনো লাভ হয়নি। তোমরা কেউ খেয়াল করেছো বা জানো কিনা জানি না, এক জায়গায় কিন্তু দেখানো হয়েছিল এই কোয়েশ্চেনটা এনটিএ করেনি। এনটিএ মানে সেই ভাড়া করে না কাউকে, যে আমি তোমাকে রাখলাম, তুমি আমাকে এই সিলেবাস আর আমাকে প্রশ্ন করে দাও। এবারের প্রশ্নটা হয়েছিল ঠিক সেই প্যাটার্নে। এটা কেউ মানে খেয়াল করেছো কিনা জানি না, কিন্তু এই অংশটা কিন্তু দেখানো হয়েছিল, খবরেই দেখানো হয়েছিল। এবং আমি বোধহয় ওই একটা চ্যানেলের ওই একটা সময়ের মধ্যেই দেখেছিলাম, আমি অন্য চ্যানেলে ঘুরিয়ে রিপিট করে দেখলাম, আর এই বিষয় নিয়ে কোনো কথা ওঠেনি। কিন্তু হ্যাঁ, এবং ওইটা স্ক্রিনশটও ফোনে বেশ ভাইরাল হয়েছে ফেসবুকের ক্ষেত্রে। যাই হোক, যে সেইটা আমাদের এনটিএ সিলেবাস নয়, এবং যেহেতু মানে এনটিআর প্যাটার্ন নয় বেসিক্যালি, এবং যেহেতু প্যাটার্ন নয়, যেহেতু বাইরে থেকে হয়েছে, ফলত সেটা ফাঁস হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সেই রেস্ট্রিকশনের মধ্যে সে তৈরি হচ্ছে না। এই দিক থেকে আরো শিওর হওয়া গেল যে এই প্যাটার্ন অন্তত নেক্সট এক্সামে হবে না। তোমরা প্রশ্নগুলো খেয়াল করবে, যে যে জায়গা থেকে প্রশ্ন এসছে খুব কমন জায়গা, কিন্তু চাহিদাটা ছিল আনকমন। ওই চাহিদা নিয়ে জেনারেলি প্রশ্ন আসে না। ওই 2-3টা করে শব্দ তুলে দেওয়া, আর সেই শব্দকে নিয়ে যখন খুঁজতে যাওয়া, মানে নেটের প্রশ্ন দেখে উত্তর নিয়ে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমিও কনফিউজ হয়েছি, এটা স্বাভাবিক হয়ে যাওয়া, মানে এইরকম হয়ে যাচ্ছে যে তখন সন্দেহ হচ্ছে যে আমি এটা পড়েছিলাম তো আদৌ, মানে পড়ে পরীক্ষা দিয়েছিলাম তো, আমি তো এটা খুঁজেই পাইনি। এইরকম ভাবে যে গুনে গুনে দেওয়া মনে হচ্ছে যে মানে এক তো জ্যোতিষী হলেই পারবে সে, আর কোনো কারণ থাকছে না যে ভবিষ্যৎ গণনা করতে পারে, সে ছাড়া উত্তর পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা কথা, অনেক কিছু নেগেটিভ হয়ে গেল, এবার পজিটিভের মধ্যে ভালো, যে হ্যাঁ আমাদের পরীক্ষা অফলাইনই থাকছে, অনলাইনই থাকছে। আমাদের পরীক্ষা এখনো পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা পরপর 2টো পরীক্ষার সুযোগ পেয়ে যাচ্ছি, খুব কম সময়ের মধ্যে হলেও 2টো পরীক্ষার সুযোগ আমরা পরপর পেয়ে যাচ্ছি। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেকে যাচাই করার একটা অনেক বড় সুযোগ থেকে যাচ্ছে, যে 2 মাসের মধ্যে তুমি নিজেকে কতটা তৈরি করতে পেরেছো, এবং পরবর্তী ডিসেম্বর যখন তুমি দেবে, তোমার ক্র্যাক করার সুযোগটা কিন্তু অনেক বেশি থাকছে। এবং এইটাকে অবশ্য করেই টার্গেট রেখো, কারণ এরপরে যদি মানে সিলেবাস পরিবর্তন হয়, মানে হবে তো এটা শিওর, যদি পরের জুন থেকে মানে জুন 25-এর জন্য সেটাকে ডিক্লেয়ার করে দেয়, তাহলে কিন্তু আরো প্রায় 7-8 মাস এর পেছনে দিতে হবে। ডিসেম্বরে চেঞ্জ হবে না, মানে যে কোনো কিছু একবারে খেলে এবার এনটিএ মারই খেয়ে যাবে। যদি এখন ডিসেম্বরে চেঞ্জ করে দেয়, তাহলে এনটিএর খুব দুর্গতি আছে কপালে। ডিসেম্বরে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম 25-এ যদি হওয়ার কথা, মানে জুনে যদি হতে পারে, সেইটা হবে, কারণ হলেও সেটা তুমি 6 মাস আগে খবর পাবে, মানে 4 মাস বা 6 মাস আগে তুমি খবর পাবে। কাজে নতুন করে একটা সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছ। আর যেটা বড় কথা, যে যারা অনলাইনে নতুন রয়েছে, যাদের জন্য বৈঠকি একদমই নতুন, তারা নিশ্চিন্ত থাকো, আমাদের তরফ থেকে কোনো সমস্যা হবে না। পড়ানোর ক্ষেত্রে হোক, তোমাদের গাইড করার ক্ষেত্রে হোক, তোমাদের মক টেস্টের ক্ষেত্রে হোক, কোনো সমস্যা হবে না। কিংবা যদি কোনো সমস্যা হয়, তোমরা সরাসরি আমাদেরকে বলতে পারো, কোনো সমস্যা মানে সেই ক্ষেত্রে কোনো রকম সংকোচ যেন কার্যকর না হয়। আচ্ছা, চলে আসি যেটা নিয়ে আজকে শুরু করব, অর্থাৎ রবীন্দ্র সাহিত্য এবং আমাদের প্রথম যেটা রবীন্দ্র কাব্যগ্রন্থ চিত্রাকে কেন্দ্র করে। ক্লাসের শুরুতে যেটার জন্য আমাদের বসা আজকে। আচ্ছা, চিত্রা যারা রয়েছে, আমি একবার বলে দিই এই ক্ষেত্রে, যে এখানে তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা আজকের হিসেবে দেওয়া হচ্ছে, এখানে আমাদের চিত্রার যাবতীয় যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোর সম্পর্কে প্রত্যেকটা তথ্য দেওয়া রয়েছে।
এর সঙ্গে আরো কিছুটা পোর্শন অ্যাড হবে, যেটা আজকের এই শর্ট নোটিসে করা সম্ভব হয়নি। মানে পত্রিকা মানে কবিতাগুলোর প্রকাশকাল, কোথায় বসে লেখা, যেগুলো মূল কাব্যগ্রন্থ অবশ্য করেই থাকবে, সেগুলোকে এক জায়গায় করে নেওয়া, এবং কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন বিষয়গুলো। ঠিক আছে, চলে আসি চিত্রার আলোচনার প্রসঙ্গে। কি বলা হচ্ছে চিত্রার ক্ষেত্রে? আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা বড় বিষয় হয়ে যাচ্ছে যে রবীন্দ্র সাহিত্য এমনিতেই বড়সড় বিষয়, এবার কবিতা থেকে প্রশ্ন আসলেও রবীন্দ্র কাব্যগ্রন্থ থেকে সেইভাবে প্রশ্ন এসেছে বলে মনে হয় আমার চোখে পড়ছে না, খুব একটা আমার খেয়াল করতে পারছি না। যাই হোক, এসছিল, কিসের থেকে এসছে এবার? একটা এসছিল, ক্রম দিয়েছিল একটা। আচ্ছা, এমনি কাব্য কবিতা থেকে তো প্রচুর প্রশ্ন এসছে, সেটা তো দেখাই যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তা আমরা চিত্রা থেকে প্রশ্ন পাচ্ছি, বা যাই হোক, চিত্রা আর পুনশ্চ এই দুটো অংশ থেকে সাধারণত প্রশ্ন আসে বেশি নবজাতকের তুলনায়। আচ্ছা, তিনটে কাব্যগ্রন্থ পাচ্ছি বড় সড়ো, মানে কাব্যগ্রন্থের অতগুলো কবিতাটা পড়া, মানে এক চিত্রাতেই প্রায় 35-36 খানা কবিতা রয়েছে, কাব্যগ্রন্থ থেকে ধরলে তো 39টা চলে আসছে, মানে আমাদের এখানে 39টা আর কাব্যগ্রন্থে তো 36টা। ঠিক আছে, এতগুলো কবিতা পড়া এবং মনে রাখা দুষ্কর, এবং একটা না তিনখানা কাব্যগ্রন্থ, সত্যিই দুষ্কর। প্রশ্ন আসে কোথার থেকে? লাইনের ক্রম দেবে, হ্যাঁ ঠিক আছে, লাইনের ক্রম বুঝবো কি করে এতগুলো কবিতার থেকে? সবগুলো মুখস্থ করাও সম্ভব না, তাও ঠিক কথা। এবারের প্রশ্নটা ছেড়ে যতগুলো হয়েছে সেগুলো যদি ফলো করি, তুমি যদি কবিতাগুলো লক্ষ্য করো, খেয়াল করে দেখবে এমন কোনো কবিতা থেকে দেয় না প্রশ্ন যেগুলোর শিরোনাম নিয়ে আমরা পরিচিত নই, মানে সেই কবিতাগুলো আমরা কখনো পড়িনি বা কবিতাগুলোর নামই শুনিনি, এইরকম কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসেই না। মানে মানে প্রথাগত যে এই এবার ফিরাও মোরে হোক, সুখ হোক, অন্তর্যামী হোক, যে ধরনের কবিতাগুলোর সঙ্গে আমরা পরিচিত, হয় পাড়ার ফাংশনে আবৃত্তি করা থেকে শুরু করে ছোট থেকে বেড়ে ওঠা, মানে যাবতীয় যে প্রসঙ্গগুলো থাকে, সেই কবিতাগুলোকে কিন্তু মূলত টার্গেট করা হয়ে থাকে। আর কি, একমাত্র চিত্রাবাদে, মানে চিত্রা বাদ দিয়ে আমাদের পুনশ্চতে তো প্রচন্ড পরিমাণে, আর নবজাতক যেখানে থেকে যাচ্ছে গদ্য কবিতার মানে ধরন, চিত্রার মধ্যে সেটা পাচ্ছি না। চিত্রা গদ্য কবিতা সংকলন আমরা বলতে পারি না, চিত্রা নয় সেটা, পুনশ্চ পুরোপুরি গদ্য কবিতা সংকলন, এবং নবজাতকের তো ভাগ রয়েছে। কিন্তু গদ্য কবিতা বলা হচ্ছে কেন? কোন ধরনের কবিতাকে আমরা গদ্য কবিতা বলি? অর্থাৎ একটা স্টোরি টেলিং বিষয় থাকে, সেই কবিতায় একটি চরিত্র থাকবে, সেই চরিত্রের বিভিন্ন কারনামা থাকবে, বেশ কিছু জায়গার নাম থাকবে, বেশ কিছু ফুল ফল ইত্যাদি থাকবে, মানে মোটামুটি একটা কবিতা যা একটা ঘটনাকে বর্ণনা করবে। কবিতা পড়লে তুমি একটা ঘটনা জানতে পারছো। এইরকম ধরো 2 বিঘা জমির কথা যদি বলি, চরিত্র রয়েছে, তাদের ক্রাইসিস রয়েছে, তার একটা পরিণতি রয়েছে, মানে একটা ক্রম আছে। চিত্রার ক্ষেত্রেও আমাদের সেই রকমই বাঁচতে হবে কোন কবিতা, যে কবিতাগুলোর মধ্যে গল্প আছে। প্রশ্ন আসে ঠিক সেই কবিতাগুলো থেকে, মানে যা কিছু গদ্যধর্মিতা যেখানে পাবে সেইগুলোই থাকছে মেইন বিষয়। আমি কিছু কবিতা বলেও দেব, কারণ মানে যেগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য। আচ্ছা, অবশ্যই এই ক্ষেত্রে যদি আমি বলতে যাই যে আমি ক্লাস শুরু করব একদম রবীন্দ্রনাথকে দিয়ে পড়া শুরু করবো, বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা দিয়ে শুরু করব, তবে এইটুকু শিওর যে আমি যতটা জানবো, আমার সামনে যারা বসে রয়েছে বা এখানে মানে এখানে যারা রয়েছে, তারাও সবাই সমানই জানে। বরং কেউ কেউ যাদের যদি রবীন্দ্র সাহিত্য স্পেশাল থাকতে পারে, অবশ্যই সে আমার থেকে বেশি জানবে। আমি সেইভাবে রবি ঠাকুর নিয়ে বলবো না, আমি কয়েকটা কথা এই প্রসঙ্গে বলছি। এই যে রবি ঠাকুরকে বিশ্বকবি বলা হয়ে থাকছে, কেন বলা হয়ে থাকছে, এইটা আমাকে একটু সলভ করো তো। বিশ্বকবি বলা হয়ে থাকছে, ছোটবেলায় প্রতিটা প্রশ্নের আগে আগে উৎস লেখার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই থেকে নেওয়া হয়েছে। বিশ্বকবি কেন বলা হচ্ছে? মানে সেটা কি শুধুমাত্র ওই নোবেল পেয়েছেন বা বিশ্বের মানুষ তার কবিতাগুলোকে খুব ভালোভাবে মেনে নিয়েছে সেই সব কারণ জনিত থাকছে? হ্যাঁ, বিশ্বের মানুষ তার কবিতাকে খুব ভালোভাবে মেনে নিয়েছেন, তবে এও ঠিক সবাই তো আর বাঙালি নয়।
যে বিখ্যাত কোনো ব্যক্তি যা কিছু বলবে না সবাই চোখ নাক মুখ বুঝে সবাই সবটা মেনে নেবে। তার মানে আমরা ধরে নিতে পারি রবি ঠাকুর জোড়াসাঁকো বা শান্তিনিকেতন বা পদ্মার বক্ষে বসে তার যে ভাবনাগুলোকে প্রকাশ করতে চেয়েছেন সেই ভাবনাগুলো বিশ্বাগত ভাবনা, মানবিক ভাবনা। স্থানের বা সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ভাবনার আপামর কোনো পরিবর্তন হয় না, এই জন্যই মানুষ খুব সহজে সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর যে কথা তার সম্পর্কে বলা হয়, অবশ্যই রোম্যান্টিক কবি। রোম্যান্টিকতার বিশেষত্ব কি বলতে গেলে আরো বিশাল বিষয় চলে আসবে। তবে এও ঠিক 19 শতকে ইউরোপ যেভাবে রোম্যান্টিকতাকে দেখেছে, অর্থাৎ একদম বাস্তবজাত বিষয় থেকে পুরোপুরি চোখ সরিয়ে নিলাম, নিয়ে হয় আমি অতীতচারী হয়ে যাচ্ছি, না হলে আমি কল্পনা করে নিচ্ছি, না হলে আমি স্মৃতিমেদুর হয়ে যাচ্ছি ইত্যাদি কিছু, রবি ঠাকুর সেটা করেননি। তিনি বাস্তব উন্নীত থেকেছেন এবং সেখান থেকে সৌন্দর্যকে সন্ধানের চেষ্টা করেছেন। সৌন্দর্য বলতে তার কাছে প্রকৃতি, প্রকৃতি সে অবয়ব পাচ্ছে নারী রূপে, নারী হয়ে যাচ্ছে প্রেয়সী, প্রেয়সী হয়ে যাচ্ছে মানস সুন্দরী, মানস সুন্দরী থেকে চলে আসছে জীবন দেবতা। একটা অদ্ভুত সুন্দর ক্রম, এবং এই ক্রমেই ক্রমাগত চলছে তার পরপর কাব্যগ্রন্থের ধারাগুলো। আচ্ছা আমাকে বলো তো, চিত্রার আগে প্রকাশিত কাব্যগ্রন্থ কি, বা চিত্রার পরে প্রকাশিত কাব্যগ্রন্থ কি? বলা শুয়ে যাচ্ছে। যখনই কোনো কাব্যগ্রন্থ সম্পর্কে পড়বে, মানে অন্তত সিলেবাসে যেগুলো আছে তার ক্রমগুলো পড়ার চেষ্টা করবে। চিত্রার আগে প্রকাশিত হয়েছিল মানসী, চিত্রার পরে প্রকাশিত হয়েছে চৈতালি, ঠিক আছে? আচ্ছা, এইরূপ একটা বিষয় থেকে যাচ্ছে, মানে রবীন্দ্র কাব্য বারবার মডিফাইড হয়েছে বা আপডেটেড হতে শুরু করেছে। আচ্ছা বেশ ভালো কথা। তোমাদের যেটা অ্যাড হবে সেটা হচ্ছে চিত্রার একটা সূচনা অংশ, মানে একদম চিত্রা কাব্যগ্রন্থের সূচনায় কি বলা হচ্ছে সেই কথা চিত্রাকে নিয়ে দেখা যাক। দাঁড়াও, আচ্ছা উল্লেখ করে দিচ্ছে চিত্রার সূচনায়, ভক্ত যখন বলে তয়া ঋষি কেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি, তখন ঋষিকেশের কাছ থেকে ভক্ত নিজেকে পৃথক করে দেখেন, সুতরাং তার নিজের জীবনের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে এক ঋষিকেশের পরই। চিত্রাকাব্যে আমি একদিন বলেছিলুম আমার অন্তর্যামী আমায় যে উপলব্ধি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে অন্য শ্রেণীর। আমার একটি যুগ্ম সত্তা আমি অনুভব করেছিলাম যেন যুগ্ম নক্ষত্রের মতো, সে আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, তারই আকর্ষণ প্রবল, তারই সংকল্প পূর্ণ হয়েছে আমার মধ্য দিয়ে, আমার সুখে দুঃখে ইত্যাদি ইত্যাদি করে সে সেখানে এগিয়েছে। এবং সেখানে মানে যখন চিত্রার এই সূচনা অংশ বা এই উদ্ধৃতি অংশ উল্লেখ আছে, সেই সময় বেশ কিছু কবিতার উল্লেখ তার মধ্যে থেকে যাচ্ছে, কাজেই সেগুলো দেখতে দেখতে যাবে। আর যে অংশটার কথা উল্লেখ করা হচ্ছে সেখানে বলছেন বস্তুত চিত্রায় জীবন তরঙ্গ ভূমিতে যে মিলন নাট্যের উল্লেখ হয়েছে তার কোনো নায়ক নায়িকা জীবের সত্তার বাইরে নেই, তার মধ্যে কেউ ভগবানের স্থানাভিষিক্ত নয়। সব থেকে পপুলার চিত্রার সূচনাংশের এই উদ্ধৃতি, যেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, মানে আমি পুরো সূচনা অংশটা দিয়ে দিয়েছি, এই অংশটা একটু কোট করে রাখো, ওই অংশের মধ্যে মার্ক করে নেবে। আচ্ছা বলেছে বস্তুত চিত্রায় জীবন তরঙ্গ ভূমিতে যে মিলন নাট্যের উল্লেখ হয়েছে তার কোনো নায়ক নায়িকা জীবের সত্তার বাইরে নেই, তার মধ্যে কেউ ভগবানের স্থানাভিষিক্ত নয়। চিত্রা কাব্যের সূচনাংশে এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন। চিত্রার প্রসঙ্গে তিনি কি বলছেন, আজ ব্যাখ্যা করে যে কথা বলবার চেষ্টা করছি সেই কথাটাই এই কবিতার মধ্য দিয়ে ফুটতে চেয়েছিল। বাইরে যার প্রকাশ, বাস্তবে সে বহু, অন্তরে যার প্রকাশ সে একা। এই দুই ধারার প্রবাহেই
কাব্য সম্পূর্ণ হয়। এবার ফিরাও মোরে কবিতায় কর্মজীবনে সেই বিচিত্রের ডাক পড়েছে। আবেদন কবিতায় ঠিক তার উল্টো কথা। কবি বলেছেন কর্মক্ষেত্রে, যেখানে কার্যক্ষেত্রের জনতায় কর্মীরা কর্ম করেছে, সেখানে আমার স্থান নয়, আমার স্থান সৌন্দর্যের সাধক রূপে একা তোমার কাছে। আচ্ছা দেখো, এই অংশে মানে সূচনা অংশ যে বললাম যে বেশ কিছু কবিতার উল্লেখ থেকে যাচ্ছে, কাজেই কোনো কবিতা সম্পর্কে সমালোচকের অভিমত অপেক্ষা অনেক বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে কবি কি বলছেন। কাজেই এই যে আবেদন সম্পর্কে ধরো এই উক্তিটাই আমি দিয়ে দিলাম যে এই কথাটি বলেছেন, কে বলেছেন, চারটে অপশন আমি দিয়ে দিচ্ছি বা এর কণ্ঠে শোনা গিয়েছিল। আদতে রবি ঠাকুরের কণ্ঠে কোনটা বলা সেটা কিন্তু গুরুত্ব পেয়ে যাচ্ছে। আচ্ছা, জীবনের দুই ভিন্ন মহলে কবির এই ভিন্ন ভিন্ন কথা। জগতের বিচিত্র রূপিণী আর অন্তরের একাকিনী কবির কাছে দুই সত্য। আকাশ আর ভূতলকে নিয়ে ধরণী যেমন সত্য, ব্রাহ্মণ পুরাতন ভৃত্য 2 বিঘা জমি এগুলির কাব্যকাকুলি নীরের বাসা, স্বর্গ হইতে বিদায়, এখানে সুর নেমেছে ঊর্ধ্বলোক থেকে মর্তের পথে। প্রেমের অভিষেকের প্রথম যে পাঠ লিখেছিলাম তাতে কেরানির জীবনের বাস্তবতার ধুলিমাখা ছবি ছিল। অবশ্যই একাধিক কবিতার নাম এখানে থাকলেও নিশ্চয়ই একটা সূচনা অংশের মধ্যে গোটা 39টা কবিতার নাম থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে আমরা এইভাবে জিজ্ঞাসাই করতে পারি যে চিত্রাকাব্যের সূচনা অংশে কটি কবিতার উল্লেখ করা হয়েছে, বা এর মধ্যে একটা ক্রম দিয়ে আমি বলে দিলাম এর মধ্যে কোন কবিতার উল্লেখ নেই সূচনা অংশে বা কোনটির আছে, 4টে বা 5টে অপশন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা কোথায় গেল, প্রেমের অভিষেকের প্রথম যে পাঠ লিখেছিল তাতে কেরানির জীবনের বাস্তবতার ধুলিমাখা ছবি ছিল অকুণ্ঠিত কলমে আঁকা। পালিত অত্যন্ত ধিক্কার দেওয়াতে সেটা তুলে দিয়েছিলাম। আচ্ছা, এই পালিতের প্রসঙ্গ কিন্তু জীবন স্মৃতিতে আছে, রাজকৃষ্ণ পালিত একটা আলাদা অধ্যায় রয়েছে সেখানে একটু শেষের দিক করে। যেতে নাহি দিব কবিতায় বাঙালি ঘরের ঘরকন্যার যে আভাস আছে তার প্রতিও লোকে কটাক্ষ বর্ষণ করেছিল। ভাগ্যক্রমে তাতে বিচলিত হইনি, হয়তো 2-4টে লাইন বাদ পড়েছে। লোকজীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে আমার কাব্যে আমি কেবল আনন্দমঙ্গল ও ঔপনিষদিক মোহ বিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব করেছি, এমন অপবাদ কেউ কেউ আমাকে দিয়েছেন। আমার কাব্য সমগ্রভাবে আলোচনা করে দেখলে হয়তো তারা দেখবেন আমার প্রতি অবিচার করেছেন। আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমি এই বাণীর পন্থাতেই আমার পদ্য আর গদ্য রচনাকে চালনা করেছি বলে জগতের মাঝে বিচিত্র রূপিণী, বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী, অর্থাৎ আমাদের চিত্রা কবিতার লাইন দিয়ে এই অংশের বক্তব্য শেষ হচ্ছে, যেটা শ্রাবণ 1347-এ তার লেখা। আচ্ছা, যে কবিতাগুলোকে নিয়ে এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে এইটা বাচ্চারাও বুঝতে পারবে অবশ্যই এই কবিতাগুলো সমালোচনার যোগ্য ছিল, অবশ্যই এই কবিতাগুলো তার দৃষ্টিতে অবশ্যই গুরুত্ব পেয়েছে, এই জন্য এগুলোকে নিয়ে আলাদা করে সূচনায় লেখার মানে লিখেছেন তিনি। ঠিক আছে, আচ্ছা চলে আসি একদম শুরুর দিকে, মানে আমাদের চিত্রার প্রসঙ্গে। চিত্রাকে যদি ধরা হয়, হ্যাঁ সে চিত্রা চৈতালি পর্ব বলে তাকে উল্লেখ করা হচ্ছে, আর যদি আপামর ধরি তাহলে কিন্তু তা ঐশ্বর্য পর্বের অন্তর্ভুক্ত। যদি রবীন্দ্র জীবনীর সেই অনুযায়ী ভাগ করতে যাই তাহলে আমাদের চিত্রা কিন্তু তার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কাব্যটির গ্রন্থাকারে প্রকাশ হয়েছিল 1302 সালে, মানে 2 বঙ্গাব্দের ফাল্গুনে। 1302 বঙ্গাব্দের ফাল্গুনে প্রকাশিত হয়েছিল আমাদের চিত্রা। ইংরেজি সংখ্যা ধরতে গেলে 1896, যেহেতু ফাল্গুন সেহেতু 95 হবে না, সে হয়ে যাচ্ছে 96। আবারও কয়েকটা কথা এই প্রসঙ্গে চলে আসছে। চিত্রায় মানে যেটা অবশ্যই নোট ডাউন করবে, যেটা এখানে একটু স্কিপ আছে যেটা দিয়ে দিচ্ছি, চিত্রায় মোট কবিতার সংখ্যা হচ্ছে 39টি। চিত্রায় মোট কবিতার সংখ্যা হচ্ছে 39টি, মানে এখন আমরা যে চিত্রা সংস্করণ পাই
চিত্রা বলে বইটা আলাদা গ্রন্থ, বিশ্বভারতীর যে প্রকাশনা, সেখানের কবিতার সংখ্যা হচ্ছে 39। এইটাকে এক জায়গায় রাখো, নেক্সট থেকে শুরু করো। প্রথম প্রকাশে কবিতা ছিল 35টি। প্রথম প্রকাশে মানে প্রথম প্রকাশ এবং প্রথম সংস্করণ যাই বলি না কেন, সেখানে কবিতা ছিল 35টি। কবে প্রকাশিত হয়েছিল? এই 1302 ফাল্গুন বলা হচ্ছে, মানে 28শে ফাল্গুন। আর 1996 হলে এইটা মার্চ হচ্ছে 11ই মার্চ। তার প্রকাশ ঘটছে। কোথা থেকে প্রকাশিত হচ্ছে? 1896 শ্রী কালিদাস চক্রবর্তী কর্তৃক প্রকাশিত। 1896-তে প্রকাশিত হচ্ছে তো বলেই দিলাম, শ্রী কালিদাস চক্রবর্তী কর্তৃক প্রকাশিত এবং আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে মুদ্রিত, এবং আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে মুদ্রিত। আচ্ছা, কতগুলো স্তর হবে? এক তো আমাদের প্রথম সংস্করণ যেটা হচ্ছে, যেখানে আমরা বলে দিচ্ছি তার কবিতা সংখ্যা ছিল 35টি। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো। দ্বিতীয় সংস্করণ থেকে বেশ কিছু বদল ঘটতে শুরু করলো। সেখানে আচ্ছা, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে 1303 আশ্বিন। প্রকাশককে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় কে হয় গো রবীন্দ্রনাথের? প্রকাশক হচ্ছেন সত্যপ্রকাশ গঙ্গোপাধ্যায়। ভাগ্নে। ভাগ্নে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে গিয়ে যখন দ্বিতীয় সংস্করণ আসলো, তখন কবিতার সংখ্যা বেড়ে হয়ে গেল 47টা। দ্বিতীয় সংস্করণ যখন আসলো, তখন কবিতার সংখ্যা 35 থেকে বেড়ে হয়ে গেল 47। তার মধ্যে 47-এর মধ্যে 4টি অবভিয়াসলি কবিতা আর 9টি গান সেখানে সংযোজিত হয়েছিল। চারটি কবিতা আর 9টি গান সংযোজিত হয়েছিল। আচ্ছা, প্রসঙ্গক্রমে আরেকটা অবশ্যই বলে রাখা, এই 35টি কবিতার মধ্যে একটি কবিতা আছে সুখ, যা আমাদের সিলেবাসে রয়েছে, মানে এখনো রয়েছে। সেই সুখ কবিতাটি ইতিপূর্বে সোনার তরীতে প্রকাশিত হয়েছিল। মানে সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা সোনার তরী থেকে নেওয়া হয়েছিল এখনকার চিত্রাতে। কাজেই সুখ কবিতাটি প্রথম আত্মপ্রকাশ করেছিল সোনার তরী কাব্যগ্রন্থে, বর্তমানে তার অবস্থান হচ্ছে চিত্রাতে। খেয়াল করবে। নটি গান আর 4টি কবিতা সেখানে সংযোজিত হয়েছিল। প্রথম সংস্করণে একটি কবিতা ছিল নীরবতন্ত্রী। সেই কবিতাটি বাদ চলে গেল আমাদের দ্বিতীয় সংস্করণে এসে। দ্বিতীয় সংস্করণে এসে নীরবতন্ত্রী বাদ গেল, মানে সেখানে কবিতার সংখ্যা তাহলে দাঁড়িয়ে গেল 34টি, আর প্লাস তার সঙ্গে ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে 4 আর 9, 13, 47। এই হচ্ছে হিসাব আপাতত। 4টি কবিতা যে সংযোজিত হলো, কোন কোন 4টি কবিতা চলো দেখা যাক। স্নেহস্মৃতি, 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 দুঃসময়,
নববর্ষ আর ব্যাঘাত। স্নেহস্মৃতি, দুঃসময়, নববর্ষে আর ব্যাঘাত। এই 4টি কবিতা সংযোজিত হয়েছিল। আচ্ছা, বলা হচ্ছে যে 9টি গানের উল্লেখ ছিল, তবে আপাতত পাওয়া তথ্য অনুযায়ী আমরা 7টা গানের কে নির্দিষ্ট করতে পারা গেছে, পুরো 9টা গান নির্দিষ্ট করতে পারা যায়নি, 7টায়। বেশ একটা ছক করো, একদিকে লিখবে গান, একদিকে লিখবে শিরোনাম, একদিকে লিখবে রচনাকাল। গান, শিরোনাম, রচনাকাল, এইভাবে একটা সেট করো। জাস্ট এক লাইন করে। প্রথম গান, বাজিল বাহুর বীণা মধুর স্বরে। এই সরি সরি সরি, আমার একটা ভুল হয়েছে, বাজিল মধুর বীণা, সরি সরি সরি, বাজিল মধুর বীণা মধুর স্বরে। শিরোনাম অর্থাৎ চিত্রায় কোন শিরোনামে তা প্রকাশিত হচ্ছে। শিরোনাম ছিল বিকাশ, মানে গান তো আর গান আকারে নয়, কবিতা আকারে প্রকাশিত হবে, সেই কবিতাটার নাম ছিল বিকাশ। চিত্রাই শিরোনাম হচ্ছে বিকাশ। 12ই জ্যৈষ্ঠ 1301, 12ই জ্যৈষ্ঠ 1301। সেকেন্ড, বড় বিস্ময় লাগে হেরি তোমারে। বড় বিস্ময় লাগে হেরি তোমারে। শিরোনাম ছিল বিস্ময়। সালটা একই থাকবে, 13ই জ্যৈষ্ঠ, শুধু, আর কিছু না। নেক্সট, সুন্দর হৃদি রঞ্জন তুমি। সুন্দর হৃদি রঞ্জন তুমি। আবার শিরোনাম, মানে নাম হয়েছিল বন্দনা। নাম হয়েছিল বন্দনা। সময় 14ই জ্যৈষ্ঠ, একই ডেট আছে, মানে সনটা একই থাকছে, শুধু 14ই জ্যৈষ্ঠ। নেক্সট, কত কথা তারে ছিল বলিতে। কত কথা তারে ছিল বলিতে। চিত্রায় শিরোনাম দেওয়া হয়েছে মনের কথা। একই সন 16ই জ্যৈষ্ঠ, একই সন 16ই জ্যৈষ্ঠ। নেক্সট, আমায় করো তোমার বিনা। বলো সুবর্ণা, বলো। বলো। ম্যাম মুনির তারপর মনের কথা, মনের কথা। আচ্ছা আচ্ছা, নেক্সট যেটা, আমায় করে করো তোমার বিনা। শিরোনাম ছিল আত্মোৎসর্গ। শিরোনাম ছিল আত্মোৎসর্গ। সময় আবারও তাই 19শে জ্যৈষ্ঠ। সময় আবারও তাই 19শে জ্যৈষ্ঠ। নেক্সট, কে দিল আবার আঘাত। কে দিল আবার আঘাত। শিরোনাম অতিথি। শিরোনাম অতিথি। 12ই আশ্বিন 1302, এই প্রথম পরিবর্তন ঘটল। 12ই আশ্বিন 1302।
আর লাস্ট পূজা বনে পূজা নাহি, পূজা বনে পূজা নাহি, মানব বসন্ত। মানব বসন্ত 14ই আশ্বিন কমপ্লিট। আচ্ছা, এই অবধি দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের মোটামুটি ছিল, এইখানে শেষ করেছিলাম যে প্রথম সংস্করণে 35টা কবিতা ছিল, তার মধ্যে সুখ কবিতা সোনার তরী থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় সংস্করণে এসে আমাদের কবিতার সংখ্যা দাঁড়িয়ে গেল 47টি। প্রথম সংস্করণে যে নীরবতন্ত্রী কবিতা ছিল সেটা সেখানে বাদ দেওয়া হয়েছিল, নতুন 4টে কবিতা সেখানে যোগ করা হলো। তার মধ্যে ছিল ব্যাঘাত, ছিল নববর্ষ, ছিল এখানে স্নেহস্মৃতি, ছিল দুঃসময়, আর 9টি গান অ্যাড করা হয়েছে, উল্লেখ করে দিলাম। এবার বলা হচ্ছে নতুন সংস্করণ মানে প্রাপ্ত, বর্তমানে যেটা নতুন সংস্করণে বিষয়টা একদম উল্টে গেল। কি হলো? যা যা দ্বিতীয় সংস্করণে পরিবর্তন এসছে সেই পরিবর্তনগুলো আবার পরিবর্তিত হয়ে গেল। মানে এই যে 4টে গান, এই 4টে কবিতা 9টি গান, সেটা বাদ হয়ে গেল, আর যেটা বাদ ছিল সেটা ইন হয়ে গেল। তৃতীয় সংস্করণে এসে প্রথম সংস্করণের নীরবতন্ত্রী আবার সেখানে ঢুকে গেল, আর ওই 4টে গান, ওই 9টি কবিতা যা দ্বিতীয় সংস্করণে এসেছিল, এই 4টে কবিতা 9টি গান যা দ্বিতীয় সংস্করণে এসেছিল তা বাদ হয়ে গেল। তাহলে ইকুয়েশনে দাঁড়িয়ে যাচ্ছে কি? নতুন সংস্করণে আবার কবিতার সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে 35ই। প্রথম সংস্করণ আর নতুন সংস্করণ একদম সেম। দ্বিতীয় সংস্করণে যা যা যুক্ত হয়েছে নতুন সংস্করণে সবটাই বাদ দিয়ে দেওয়া হলো। এই অবধি গেল। এবার হচ্ছে আমরা সিঙ্গেল ভাবে, মানে রবীন্দ্রভারতীর প্রত্যেকটা বই তো রবীন্দ্র রচনাবলীর, মানে এক তো রবীন্দ্র রচনাবলীর মধ্যে থাকে, প্লাস সেগুলো আলাদাভাবেও পাওয়া যাচ্ছে। রবীন্দ্র রচনাবলীর 4র্থ খণ্ডে যুক্ত হলো চিত্রা। 4র্থ খণ্ডে যুক্ত হচ্ছে কবে? 1347। কি হলো যখন চিত্রা চতুর্থ, মানে চতুর্থ রবীন্দ্র রচনাবলী চতুর্থতে আসলো? তখনও তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল। কি হলো? ছিল তো 35টা কবিতাই তার মধ্যে থাকছে, সেই 35টা কবিতার সঙ্গে এই 4টি কবিতা আবার ইন করা হলো, বেড়ে গেল হলো আমাদের 39। আর প্রথম থেকে চিত্রার মধ্যে যে কবিতা ছিল 3টি, সেই 3টি কবিতা বিয়োগ করা হলো, উত্তর দাঁড়িয়ে গেল 36। রিজনিং যাকে বলে আর কি। চিত্রা যখন রবীন্দ্র রচনাবলী 4র্থ খণ্ডে সংযুক্ত হচ্ছে, মূল চিত্রাই সংযুক্ত হলো, কিন্তু তার মধ্যে কিছু বদল ঘটেছিল। কি না, দ্বিতীয় সংস্করণের যেটা নতুন সংস্করণে বাদ গেল। আচ্ছা, নতুন সংস্করণ আর এই দুটো কিন্তু আলাদা। প্রথমত এই দুটো কিন্তু আলাদা, এখানে এইগুলো বাদ দেওয়া হয়েছিল, এখান থেকেই 4টি কবিতা এখানে যুক্ত হলো। আর এতদিন পর্যন্ত চিত্রাতে যে 3টি কবিতা ছিল সেই 3টি কবিতা সেখান থেকে বাদ দেওয়া হলো। কোন 3টি বাদ দেওয়া হলো? পরিচিত কবিতা, একটা হচ্ছে 2 বিঘা জমি। বাদ দেওয়া 3টি কবিতার মধ্যে একটি হচ্ছে 2 বিঘা জমি, একটি হচ্ছে পুরাতন ভৃত্য, আরেকটি হচ্ছে আমাদের ব্রাহ্মণ। 2 বিঘা জমি, পুরাতন ভৃত্য, ব্রাহ্মণ, এই 3টে কবিতা বাদ দেওয়া হলো চিত্রার 4র্থ সংস্করণের মধ্যে, মানে রচনাবলী 4র্থ সংস্করণে চিত্রার মধ্যে। রবীন্দ্রনাথের জীবদ্দশায় রচনাবলীর এইটাই অন্তিম সংস্করণ।
হ্যাঁ, রবীন্দ্র রচনাবলী চতুর্থ খণ্ড এই অবধি সংস্কার রবীন্দ্রনাথ করেছিলেন, এরপর চতুর্থ খণ্ডের আর কোনো সংস্কার হয়নি, মানে রবীন্দ্রনাথ কৃত কোনো সংস্কার হয়নি, তার জীবদ্দশায় এইটাই শেষ সংস্করণ। আচ্ছা, এবার কথা হলো, যখন তিনি বাদ দিলেন তিনটে কবিতাকে, তাহলে এই তিনটে কবিতাকে কোথাও তিনি ঢোকানোর অবশ্যই বন্দোবস্ত করেছেন। এই তিনটে কবিতা তখন চলে গেল কথা ও কাহিনীতে। এই তিনটে কবিতা তখন সেখানে চলে যাচ্ছে কথা ও কাহিনীতে। আমরা এর পরে যখন চিত্রার সংস্করণ আসলো, 39টা কবিতা নিয়ে, মানে ওই তিনটে সহকারে, মানে এখন এই ব্রাহ্মণ, 2 বিঘা জমি আর একটা কি ছিল জানো, পুরাতন বৃত্ত, এইটা কথা কাহিনীতেও রয়েছে, চিত্রাতেও রয়েছে। রচনাবলীর চিত্রাতে নেই, এমনি যে সিঙ্গেল চিত্রা তার মধ্যে রয়েছে। আমাদের বর্তমান চিত্রা হচ্ছে 39টি, আর রচনাবলীর চিত্রা 36টি। এই হচ্ছে গাণিতিক হিসাব। কাব্যগ্রন্থটি কাউকেই উৎসর্গ করেননি, শুধু একটি কবিতা মৃত্যুর পরে যেটি, সেটি হচ্ছে কাদম্বরী দেবীর উদ্দেশ্যে রচিত, সেটা তো জানাই, সেই প্রসঙ্গে আর আসছি না। আচ্ছা, যেটা তোমাদের এখানে অ্যাড হবে সেটা হয়েছে পত্রিকায় প্রকাশ। সাধারণত এবার পত্রিকায় প্রকাশের জন্য সব কবিতাগুলো পত্রিকায় প্রকাশ হয়নি, পত্রিকায় প্রকাশ হচ্ছে 3টে, 6টা, 7টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15টা কবিতা তার মধ্যে দেখাচ্ছে যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। সব কবিতাগুলো পত্রিকায় আত্মপ্রকাশ করেনি, কিছু কিছু কবিতা, মানে বাকিগুলো অবশ্যই কাব্যগ্রন্থের মধ্যেই সরাসরি আত্মপ্রকাশ করছে প্রথম। আচ্ছা, এবার সেই ক্ষেত্রে পত্রিকায় যখন প্রকাশ হচ্ছে অবশ্যই পত্রিকার নাম সবগুলো জানতে হবে। এইখানে একটা টুইস্টের মতো বলতে পারি, সেই স্নেহস্মৃতি কবিতাটি একমাত্র কবিতা যা ভারতীতে প্রকাশ হয়েছিল, বাকি 14টি কবিতা শুধু সাধনা পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এইটা হচ্ছে একটা মোটামুটি সহজ উপায়, যে 15টা হচ্ছে পত্রিকায় প্রকাশ হচ্ছে, ভারতীতে একটি যেটা হচ্ছে স্নেহস্মৃতি, আর বাকি হচ্ছে সাধনা, সেখানে বাকি 14টি কবিতা প্রকাশিত হয়ে যাচ্ছে। ভালো। এবার এই দিক থেকে সবাই সাধারণত যে ভুলটা করে, মানে আমিও প্রথমে সেভাবেই ভেবেছিলাম যে হ্যাঁ তাহলে শুধুমাত্র স্নেহস্মৃতি এক মনে রাখলেই চলে যাচ্ছে, বাকিগুলো আর মনে রাখতে হচ্ছে না, কারণ সবটাই সাধনায় পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এখন ধরো আমাকে এদিক থেকে তোমাকে বলল যে স্বর্গ হইতে বিদায় কবিতাটি ভারতীতে প্রকাশিত হয়েছিল, না ধরো বললো স্বর্গ হইতে বিদায়টা এটা সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তা আমরা তো মোটামুটি জেনে নিচ্ছি যে স্নেহস্মৃতি ভারতীতে প্রকাশিত হচ্ছে আর বাকি যা কিছু হচ্ছে সেগুলো সবটাই সাধনায় প্রকাশিত হচ্ছে, তাহলে স্বর্গ হইতে বিদায় যদি সাধনাতে প্রকাশিত হয় তাহলে অবশ্যই সেটা শুদ্ধ না। আমাদের ওই 14টা কবিতার নামটা অন্তত জানতে হবে যেটা সাধনায় প্রকাশিত হয়েছে, কারণ মোট কবিতা আমাদের 39টা, 14টা তো প্রকাশিত হয়েছে, তা 39-এর মধ্যে আমাদের 14টা তো জানতে হবে যে সাধনায় এক্স্যাক্টলি কোনগুলো প্রকাশিত হয়েছে। সব তো সাধনায় প্রকাশিত হয়নি, এমন তো আমি বলছি না যে 38টা সাধনায় প্রকাশিত হয়েছে, একটি ভারতীতে প্রকাশিত হয়েছে, না,
15টা পত্রিকায় প্রকাশিত হয়েছে, একটি ভারতীতে, বাকি 14টা সাধনায়। তাহলে 14টা সাধনায় যখন ফিক্স, তাহলে 14টা কোন 14টা সেইটা জানার দরকার আমার। যে কোনো কবিতা হচ্ছে না জি, সেইটা কিন্তু একটা বড় বিষয় দাঁড়িয়ে যাচ্ছে, যে পত্রিকা এখানে মনে রাখতে হবে না, শুধুমাত্র কবিতাগুলো আমাদের এখানে মনে রাখতে হবে কোথায় প্রকাশিত হচ্ছে। আচ্ছা, এবার আর যেটা তোমাদের অ্যাড হতো বা অ্যাড হওয়ার কথা রয়েছে, যেটা যে কত সালে রচনাকাল হচ্ছে এবং স্থান কোথায় বলা হচ্ছে। স্থানগুলো মনে রাখা তুলনায় সহজ, রচনাকালগুলো মনে রাখা মোটেই সেইভাবে সহজ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে না। এবার তাহলে কি করব, পুরোপুরি বাদ দিয়ে দেবো না, পুরো বাদ দেবো না, অন্তত যে কবিতাগুলোকে আমি গুরুত্ব দিয়ে পড়ব সেই কবিতাগুলো স্থান আর কালটা একটু জানতে হবে, মানে কাল প্রায় একই আছে সবার, স্থানগুলোকে একটু জানতে হবে। ঠিক আছে, এর মধ্যে আমি বলছি তোমাকে, দাঁড়াও, আচ্ছা, বেশিরভাগ কলকাতা, জোড়াসাঁকো আর শিলাইদহে প্রকাশিত হয়েছিল। 2-3-4টে কবিতা আমরা দেখতে পাচ্ছি যেগুলো স্থানগুলো বলছে সাজাদপুরের পথে, রামপুর বোয়ালিয়া, শিলাইদহের অভিমুখ, সাজাদপুর থেকে শিলাইদহের পথে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমাদের আসলে পরে হয় স্তম্ভ মিলিয়ে আসতে পারে সাধারণত এই ক্ষেত্রে, কাজে যেটা ইনোভেটিভ আছে অন্তত সেটা তো করে রাখি। এরম করে দেখতে গেলে 6টা বা 7টা হয়তো থাকবে, তাহলে সেটা করা সোজা। কি বললাম, বেশ এরম তো করলে, কোনটার ক্ষেত্রে এরম করলে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, কাব্যগ্রন্থ ছিল না, না রুটিন দেয়, হ্যাঁ কাব্যই ছিল। আচ্ছা, চিত্রার সম্পর্কে কয়েকটা কথা আমরা লিখে নিই, লিখে নিয়ে আমরা পুনশ্চটা একটু শুরু করব। হ্যাঁ, চিত্রা সম্পর্কে কয়েকটা উদ্ধৃতি সেই ক্ষেত্রে করে নিই। আচ্ছা, চিত্রা সম্পর্কে তোমাদের এখানে দেখো দেওয়া রয়েছে, মানে কোথা থেকে কোন কবিতাটা কার অনুসরণে রয়েছে ইত্যাদিগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। যেটা থাকবে না আমি সেই কয়েকটা বলে দিচ্ছি, বলে দিয়ে একটু যাব পুনশ্চের দিকে, একটু পা বাড়াবো। দেখ, জীবন দেবতা কবিতাটির নাম, জীবন দেবতা কবিতাটির নাম কবির পরিকল্পিত। জীবন দেবতা কবিতাটির নাম কবির পরিকল্পিত। বলছেন সুকুমার সেন। নেক্সট, রবীন্দ্রনাথের জীবন দেবতা বা অন্তর্যামী কবিতাটিকে, রবীন্দ্রনাথের জীবন দেবতা বা অন্তর্যামী কবিতাটিকে আমরা কবিতা হিসেবে, আমরা কবিতা হিসেবে উচ্চাঙ্গ মনে করি না, আমরা কবিতা হিসেবে উচ্চাঙ্গ মনে করি না। কবির চিন্তাধারা, কবির চিন্তাধারা ও তত্ত্ব ব্যাখ্যার দিক দিয়ে, ও তত্ত্ব ব্যাখ্যার দিক দিয়ে, তথ্য ব্যাখ্যার দিক দিয়া
কবির কবিতা দুটির বিশেষ মূল্য আছে। কবির কবিতা দুটির বিশেষ মূল্য আছে। তত্ত্ব ব্যাখ্যার দিক দিয়া কবির কবিতা দুটির বিশেষ মূল্য আছে। প্রমথনাথ বিশি। নেক্সট এবং লাস্ট, জীবন দেবতা যেমন ব্যক্তিগত দেবতার বন্দনা প্রেমের অভিষেক তেমনি ব্যক্তিগত জীবনের পরম রমণীয় মহত্বের। তেমনি ব্যক্তিগত জীবনের পরম রমণীয় মহত্বের। এইটাও প্রমথনাথ বিশি তার বক্তা। আর একটা ছোট্ট তথ্য, কোনো কোটেশন না বা এইসব কিছু না, বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন চিত্রা রচনা করেছিলেন সেই সময় কাব্যের তাৎপর্য বিষয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে তিনি চিঠি লিখতেন। একটা সংক্ষিপ্ত তথ্য, কাব্য রচনাকালে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে তিনি চিঠি লিখতেন কাব্যের তাৎপর্য বিষয়ে। আমাদের নোটসের মধ্যে দেখো কবিতা সম্পর্কে তথ্য আছে, সেটা বলেছিলাম, একদম উল্লেখ করে দেওয়া আছে। কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে সুখ। সুখ দিয়েই আমাদের বক্তব্য শুরু, একটু স্টাডিটা একবার দেখে নেবে। আর যদি শেষ কবিতা বলি তাহলে সেইটার একই নাম, শেষ উপহার। কিন্তু যদি বলা হয় কোন কবিতাকে কেন্দ্র করে চিত্রার সূচনা, তাহলে কিন্তু এই দুটোর কোনোটিই নয়, সেটা হচ্ছে জ্যোৎস্না রাত্রে। যে কোন কবিতাটি লেখার মধ্যে দিয়ে চিত্রা কাব্যগ্রন্থের সূচনা অর্থাৎ ধারণা বা কনসেপ্ট, যেটাকে আমরা বলছি সূত্রপাত, লেখা হচ্ছে কবে? সোনাত্তরীর নিরুদ্দেশ যাত্রা লেখার 6 মাস পরে। নিরুদ্দেশ যাত্রা লিখেছেন, নিরুদ্দেশ যাত্রার 6 মাস পরে লেখা হচ্ছে, মানে মাত্র 6 মাসের ব্যবধানে রচিত হচ্ছে চিত্রার পরিকল্পনা তার মধ্যে ছিল, এবং যে কবিতাটিকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে তা হচ্ছে জ্যোৎস্না রাত্রি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা বিষয় যেটা, যে তাহলে আমাদের চিত্রার কবিতাগুলোর, অবশ্যই আমি ধরে নিচ্ছি ওই 1301 থেকে 1302 পর্যন্ত সালটাই আমরা পেয়ে যাচ্ছি। 6ই মাঘ 1300 থেকে 6ই মাঘ 1300 থেকে 20শে ফাল্গুন 1302। 6ই মাঘ 1300 থেকে 20শে ফাল্গুন 1302।
এই সময় পর্ব হচ্ছে আমাদের চিত্রার কবিতার সময় পর্ব। এই সময় পর্বের মধ্যে লেখা কবিতাগুলো চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই সময় পর্বের মধ্যে লেখা কবিতাগুলো চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এবার সব থেকে যেটা আকর্ষণীয় হয়ে যাচ্ছে যে প্রথম আর শেষ কবিতা হিসেবে যেটাকে শিরোনাম দেওয়া আছে সেই সব কবিতাকে যদি ভুলে যাই, মানে এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি চিত্রার কনসেপ্ট শুরু হচ্ছে এই সময় লেখা যে কবিতাটা দিয়ে, আর চিত্রার কনসেপ্ট শেষ হচ্ছে এই সময় লেখা যে কবিতাটা দিয়ে। 6ই মাঘ 1300-তে লেখা জ্যোৎস্না রাত্রে, আর 20শে ফাল্গুন 1302-এ লেখা সিন্ধু পারে। কাজে এইটা আর এইটা দুটো কিন্তু দুভাবে প্রথম আর শেষ। এইটা হচ্ছে সাজানোর ভিত্তিতে, আর এইটা হচ্ছে রচনার পরিপ্রেক্ষিতে। জ্যোৎস্না রাত্রে দিয়ে কবিতা লেখার সূত্রপাত, সিন্ধু পারে দিয়ে কবিতা লেখার শেষ। কাব্যগ্রন্থে আমরা প্রথম কবিতা পাচ্ছি সুখ, শেষ কবিতা পাচ্ছি শেষ উপহার। আচ্ছা, এবার এই ক্ষেত্রেও একটা জিনিস ভালো মানে অবশ্যই বলার, তার মানে এইটা দিয়ে কিন্তু কোনো ইয়ে নেই যে এইটা মানে প্রথম কবিতা বলে প্রথম লেখা কবিতা বা প্রথম সালের কবিতা হলে যে সুখ থাকবে আর শেষ সালের কবিতা হলেই যে শেষ উপহার থাকবে, এইটারও কোনো ব্যাপার কিন্তু সেখানে থাকছে না। আমি বলতে চাইছি এই যে আমরা পড়লাম, মানে যা এতক্ষণ পর্যন্ত হয়েছে, অবশ্যই আমরা এখানে 39টা কবিতা নিয়ে আলোচনা করিনি। বিশেষ কিছু কবিতার কথা বলা হচ্ছে যে কোন সংস্করণে কোনটা জুড়ছে, কোনটা ছাড়ছে, কোনটা নিয়ে সমালোচনা হয়েছে, প্রথম কোনটা, শেষ কোনটা, কোনটা কি হলো কি হচ্ছে বা ইত্যাদি। এইখান থেকে কিন্তু অলরেডি নির্দিষ্ট হয়ে যায় যে কোন কবিতাগুলোকে আমরা জোর দেব। যার মধ্যে তথ্য আছে তার থেকে প্রশ্ন আসে, যা তথ্যপূর্ণ তাই পাঠ্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে প্রাথমিকভাবে পড়তে হবে সবটাই, মানে বাদ দেওয়ার তো কোনো সিন নেই, যেহেতু ধরে নিচ্ছি এই দুটো পরীক্ষাই আমাদের সিলেবাস চেঞ্জের আগে লাস্ট পরীক্ষা। ভবিষ্যৎ কেউ জানে না, আমি এটা গ্যারেন্টিও দিচ্ছি না যে জুনের 25-এ সিলেবাস চেঞ্জ হবে, বাট যদি হয় অন্তত এই দুটো পরীক্ষা, যেমন জুনটা হওয়ার পর একটা কনফিউশন তাও থেকে যেত যে ডিসেম্বরে কি সিলেবাস চেঞ্জ হবে, এবার সেই কনফিউশনটা নেই যে ডিসেম্বরে সিলেবাস চেঞ্জ হচ্ছে না, এইটুকু গ্যারেন্টেড। তাহলে পরের জন্য মানে এই দুটো কিন্তু ভালো মতো সুযোগ পেয়ে যাচ্ছ। এই একটা জায়গায়, আচ্ছা আমি যে পালিতের প্রসঙ্গ করেছি আমার মাথা খারাপ হয়ে গেছে, একটু দাও, আমার একটু ভুল হয়েছে বলার ক্ষেত্রে। ওই যে রচনায় পালিতের প্রসঙ্গ করেছিলাম এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে মানে জীবন স্মৃতিতে তার উল্লেখ রয়েছে, আমি নামটা ভুল বলেছিলাম, খুব করে সরি। লোকেন পালিত, আসলে পথের পাঁচালী পড়ছিলাম, সেখানকার রাজকৃষ্ণ পালিত, আর রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা, সেটা আমার মাথায় ঘুরছে, আমার পালিত দেখেই এখন রাজকৃষ্ণ পালিত মনে পড়ে গেছে হঠাৎ করে। খুব বড় ভুল, কিন্তু আনএক্সপেক্টেড সত্যি। আচ্ছা, আচ্ছা যেমন দেখো, যদি আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে বলি, যেমন অবশ্যই এখানেও স্তম্ভমিল এসেছিল যে স্থান অনুযায়ী, কবিতা অনুযায়ী, স্থান অনুযায়ী প্রশ্ন। সেক্ষেত্রে 4টে কবিতা তো দিচ্ছে, ঠিক আছে, এবিসিডি কিছু থাকবেই। অপশনে দিচ্ছে কি, একটা জোড়াসাঁকো, একটা পাতিসর, একটা জলপথে শিলাইদহের অভিমুখ, আর একটা রামপুর বোয়ালিয়া। আমি বললাম জলপথের ওই শিলাইদহের অভিমুখ, রামপুর বোয়ালিয়া, অর্থাৎ যেগুলো আনকমন আছে যে কটা, সে কটা অন্তত এই দুটো মেলালে পর উত্তর এমনি এসে যাচ্ছে। কাজে সেগুলো করো, মানে চাপ নিয়ে পড়ো না, স্মার্টনেস নিয়ে পড়ো, মানে নিজে কমাও, কিন্তু কমানো মানে এইটা না যে আমি বাদ দিয়ে দিলাম পুরোটা ঝাঁটি, সেটা না।
ইত্যাদি একাধিক প্রশ্ন, মানে যত পুরনো প্রশ্ন হচ্ছে তত সেই প্রশ্নগুলো অনেক সহজ হচ্ছে, যত নতুন প্রশ্ন আসছে তত সেই প্রশ্নগুলো কঠিন হয়ে যাচ্ছে, ট্রিকি হয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক, এবার আমরা নেটে যেরকম মানে প্রশ্নের মানে সম্মুখীন হয়েছি, আগামী দিনে সেই রকম প্রশ্ন আসবে না, এটা খুব নিশ্চিত। কারণ এইরকমও কথা উঠেছে যে যে প্রশ্ন তৈরি করেছে তাকে যদি এই প্রশ্নে পরীক্ষা দেওয়া হতো সেও পাশ করতে পারতেন কিনা সন্দেহ আছে, এইরূপ কথা উঠেছে। নেটের এর আগেও প্রশ্ন কঠিন হয়েছে, কিন্তু কখনো এই রকম বিষয় আসেনি, যে মানে এই রকম ওঠেনি কথা। আচ্ছা, আচ্ছা, বললাম চিত্রার সঙ্গে অল্প একটু ছুঁয়ে যাব পুনশ্চ, কারণ বক্তব্যের ক্ষেত্রে একটু বিষয় লাগবে, খানিক পরিমাণ, বেশি কিছু না।